দর্শক, এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। আমাদের সহকর্মী পশ্চিমবঙ্গে রয়েছেন শুভজিৎ পুতুতুন্ড, তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন। শুভজিৎ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভিউজে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, একবার ত্রিপুরায় হামলা হলো, আবার কলকাতায় উপ-হাই কমিশনে হামলা হলো। এতে করে আসলে কি বার্তাটা আসছে আসলে? এর পাশাপাশি আরো কিছু বিষয় জানতে চাইবো পরবর্তীতে আপনার কাছে। শরীফ, ত্রিপুরায় হামলা হয়েছে, তারপর থেকে ত্রিপুরার সব ধরনের যে বিক্ষোভ প্রদর্শনের যে দরজা, সেটা কিন্তু বিক্ষোভকারীদের জন্য এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে। কারণ সবকিছুর একটা সীমা থাকে এবং সীমা যদি লঙ্ঘন করা হয় তারপরে কিন্তু সবকিছুরই একটা ব্যারিয়ার তৈরি করা হয়, এবং সেটা কিন্তু তৈরি করা হয়েছে ত্রিপুরা, আসাম সর্বত্রই কিন্তু আজকে পরিস্থিতি অত্যন্ত শান্ত। পশ্চিমবঙ্গে আজকে ডেপুটি হাই কমিশনের বাইরে যে পরিমাণে এক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, তারপরেও কিন্তু সেখানে আজকেও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা ডেপুটেশন দিয়েছে। তবে পরিস্থিতি পরিবেশ একেবারেই শান্তিপূর্ণ, কোনো জায়গায় কোনো অশান্তির বাতাবরণ নেই। এবং এই যে পুরো অশান্তির পরিবেশ, তার মধ্যে একটাই সুখকর বার্তা, চিকিৎসকরা সক্রিয় হয়েছে। চিকিৎসকরা আজ আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যারা চিকিৎসক, তারা আজকে সবাই মিলে একটা সাংবাদিক সম্মেলন করেছে। তারা বলছে চিকিৎসায় বয়কট, যখন চিকিৎসকরা শপথ নেয় তখন এই ধরনের কোনো শব্দ তারা কিন্তু আর চয়ন করতে পারে না। যে রোগীদের তারা বয়কট করতে পারে না, রোগকে তারা অস্বীকার করতে পারে না। ফলে আইএমএ আজকে তারা বলছে বাংলাদেশের যেসব রোগী তারা আসবে, তারা স্বাগতভাবে তাদের এক সাদর আমন্ত্রণ জানাবে। পাশাপাশি একেবারে বেহালার পাশে বালানন্দ রিসার্চ সেন্টার, একটা বড় হাসপাতাল যেখানে প্রচুর বাংলাদেশি রোগী চিকিৎসা করে, তাদের জন্য সেই ট্রাস্ট আজকে সিদ্ধান্ত নিয়েছে যত বাংলাদেশি রোগী আসবে সেই রোগীদের আপ্যায়নের জন্য তাদের 10% অতিরিক্ত ছাড় দেওয়া হবে। টোটাল যে তাদের চিকিৎসার যে মূল্য, অত্যন্ত সাশ্রয় মূল্যে সেখানে চিকিৎসা হয়, তারপরেও 10% তারা ছাড় দেবে এবং অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের জন্য তারা ছাড় দেবে। তারা বলছে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তাতে তাদের যারা রোগী, সেই রোগীরা কিন্তু অত্যন্ত দরিদ্র শ্রেণীর রোগী এবং সেই রোগীরা বেশ ক্ষতিগ্রস্ত। তারা বেশ কয়েকজন আসছে এবং তারা তাদের আর্থিক পরিস্থিতির কথা জানিয়েছে। সব পরিস্থিতিকে বিবেচনা করে চিকিৎসকরা কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছে এই সম্পর্ক উন্নয়নে। এটা কিন্তু অত্যন্ত ভালো কথা এবং এটার দিকেই কিন্তু মানুষ চাইছিল যে ভারত সরকারের কাছে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ চাইছিল, যেটা সরকারের থেকে পায়নি, যেটা ভারতের স্থানীয় গণমাধ্যম, সে গণমাধ্যম থেকে পায়নি। আজ সেখানে কিন্তু চিকিৎসকদের থেকে যে উল্লেখযোগ্য একটা ভূমিকা পাওয়া গিয়েছে। শুভজিৎ, এটা খুবই ভালো খবর। পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অবস্থাটা কি? আমরা জানি যে আজকে সন্ধ্যায় আরেকটি বিক্ষোভ প্রদর্শনের কথা রয়েছে। পশ্চিমবঙ্গের অবস্থাটা যদি বলেন আমাদের। দেখুন, পশ্চিমবঙ্গের অবস্থা আগের তুলনায় স্বাভাবিক। পশ্চিমবঙ্গের যেসব হোটেল ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু সব ধরনের এই ধরনের যে বয়কট বা যে পরিবেশ পরিস্থিতি দুই দেশের মধ্যে তৈরি হয়েছে, তারা অতি দ্রুত এটাকে নিরাময় চাইছে। ভারতের একটা বড় ব্যবসায়ের সম্পর্ক রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই ব্যবসায়িক সম্পর্ক যেটা মেটানো সম্ভব না। পাশাপাশি একটা আওয়াজ উঠছে, বিভিন্ন প্রেস ক্লাবের তরফ থেকে আওয়াজ উঠছে যে ভারতীয় গণমাধ্যমে যেভাবে বাংলাদেশের পরিস্থিতির কথা পর্যালোচনা করা হচ্ছে, যেভাবে দেখানো হচ্ছে, সেক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমের কোনো একটা টিম তৈরি করা হোক এবং তাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দরকার হলে সরেজমিনে নিয়ে গিয়ে দেখানো হোক যে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তারা দূরের থেকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে একেবারে অতিরঞ্জিত ভাবে সংবাদ প্রকাশ করছে, সেটা ঠিক কতটা সত্যি বাস্তবের মাটিতে তাদের নিয়ে গিয়ে দেখানো হোক। কারণ ভারতীয় কোনো গণমাধ্যমের প্রতিনিধি এই 5ই আগস্টের পর বাংলাদেশে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গ্রাউন্ড রিপোর্ট তারা কিন্তু করছে না। এবং এখানেই কিন্তু মূলত গুজব বা যে একটা হিংসার ছড়ানোর যে বাতাবরণ, যে উস্কানিমূলক সংবাদ, সেটার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে মানুষের মধ্যেও কিন্তু এই হিংসার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। মানুষ যে হিংসার বশবর্তী হয়ে একদম অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের মধ্যে ঢুকে গিয়ে ভাঙচুরের ঘটনার মতো কাজ, সেটা কিন্তু তারা করে বসেছে। ফলে একটা সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও যে প্রশ্ন, সেই প্রশ্নটার কিন্তু একটা নিরাময় দরকার এবং সেখানে একটা ভারত সরকারকে বা বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে, সেই দুই সরকারকেই কিন্তু মানুষ চাইছে বিষয়টা নিয়ে এগিয়ে আসতে হবে। শুভজিৎ, আরেকটি প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেটা হচ্ছে গতকালই বাংলাদেশের যে ভারতীয় হাই কমিশনার আছেন তাকে সচিবালয়ে ডেকে পাঠানো হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেশ কঠোরভাবেই বলা যায় এই বিষয়গুলোর প্রতিবাদ জানানো হয়েছে। এর ফলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অর্থনৈতিক কিংবা কূটনৈতিক বা যে ব্যবসা বাণিজ্য, রোগী আসা যাওয়া, এই সম্পর্কগুলো আসলে সামনের দিনগুলোতে কেমন হবে, কি মনে হয় আপনার? দেখুন, ভারত সরকার যদি চাইতো তারা কিন্তু অনেকদিন আগেই যে সমস্যার সমাধান তারা করতে পারতো। ভিসার সমস্যার সমাধান হয়নি, উল্টে আজকে যে সমস্যাটা দেখা গেল, যে ভারত বাংলাদেশের মধ্যে যে রেল চলাচল চলতো, সেই রেল
ঠিক কবে চালু হবে এটা বুঝতে না পেরে রেল দপ্তর থেকে যে রেল লাইনগুলো, অর্থাৎ যে স্পেশাল লাইন, যে করিডোরের মাধ্যমে এই মৈত্রী এক্সপ্রেস চলাচল করতো বাংলাদেশের সঙ্গে, সেই লাইনগুলো বাঁশের বেড়া দিয়ে আটকানোর কাজকর্ম চলছে, যাতে সেখানে অন্য বাইরের থেকে কোনো দুষ্কৃতিকারীরা ঢুকে পড়তে না পারে। ফলে ভারত সরকারের ক্ষেত্রে, ভারত সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় ভূমিকা হতে পারে যে ভিসা প্রক্রিয়া চালু করা, দুই দেশের মানুষের যে যাতায়াতটা দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে রয়েছে, মানুষ চিকিৎসার পরিষেবা ঠিকঠাক নিতে আসতে পারছে না, এই সমস্ত পরিষেবাগুলো স্বাভাবিক করা। এইটা যদি আপাতত স্বাভাবিক হয়, মানুষের মধ্যে যদি ম্যান টু ম্যান কানেক্টিভিটি যদি আবার নতুন করে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু যে দূরত্ব যেটা তৈরি হয়েছে সেই দূরত্ব কিন্তু অনেকটাই মিটে যেতে পারে। এবং একটা জিনিস যে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যে একেবারে যে বলা হচ্ছে বিজনেস ভিসা, সেটাও কিন্তু ব্যাপকভাবে যে ইস্যু করা সেটাও হচ্ছে না। এলসির একটা জটিলতা রয়েছে দুপারে, এলসি জটিলতা কাটছে না। পাশাপাশি আলু পেঁয়াজের যে এক্সপোর্ট, যে তার যে স্লট বুকিং, সেটাও কিন্তু আবার সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে। ফলে একটা তো জটিলতা রয়েছে, সীমান্তে ব্যবসায়ীরা নানা রকম জটিলতার সম্মুখীন হচ্ছে। সীমান্তের যারা ব্যবসায়ী তারা বলছে যদি ব্যবসার পরিস্থিতিও যদি স্বাভাবিক হয়, ব্যবসা যদি যে শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে বুঝতে পেরেছি দুই দেশের বর্তমান অবস্থাটা কোন জায়গায়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।